আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের বিশেষ নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও মধু সুন্দরী দেবীর আগমন। গল্প পাঠে এবং তারানাথের চরিত্রে আমি অত্রি, চারির চরিত্রে সুদেষ্ণা, মধু সুন্দরী দেবীর চরিত্রে মেঘনা। এডিটিংয়ে ভয়েস অফ অত্রির মেম্বার্স। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মধু সুন্দরী দেবীর আগমন। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার আগেই মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনও একদম ভালো নেই। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মটলেন, তারানাথ জ্যোতিষীর বাড়ি। গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলল, এসো এসো হে, তা দেখা নেই বহুকাল। কি ব্যাপার? কিছুক্ষণ গল্পগুজবের পরে উঠতে যাচ্ছি এমন সময় বৃষ্টি নামল। তারানাথ আমায় এ অবস্থায় আর উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামবে না। তারানাথের বৈঠকখানায় আমরা দুজন বসে আছি। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝিয়ে আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না আসলেও মনের ভাব একই ধরনেরই থাকে, কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এ বৃষ্টি মাথায় নিয়ে কে বা আসবে। সুতরাং আমরা ঘরে একা। সেদিন মনে হলো আমরা দুজন ছাড়া সারা কলকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধ্যাও নামল। জীবনের অভূত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলবার ও শোনবার প্রবৃত্তি উভয়েরই জাগল। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম, অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়, ওবেলাকার বাস দুর্ঘটনার প্রভৃতি নানা ঘটনা বলতে শুরু করলাম। হঠাৎ কোন সময় একটা নারী প্রেমের প্রসঙ্গ এসে পড়ল। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক। তান্ত্রিক হলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না, এ কথা আগে গল্পতেই বলেছি। আশা করি তা আপনারা ভুলেননি। নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করেছে এ কথা বলাই বাহুল্য। সুতরাং তার মুখ থেকেই এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনব, এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। কিন্তু তার পরিবর্তে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করল, তার জন্য সত্যি বলছি আদতে প্রস্তুত আমরা কেউই ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখে বা তার মুখে কথা শুনে আমার মনে হয়েছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চেপে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়ে যেন কি একটা বলি বলি করেও বলে না। আজ বুঝলাম তারানাথ তান্ত্রিকের জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন, কারোর কাছেই সেগুলো বলেনি। হয়তো সেগুলো ঠিক বলবার কথাও নয়, কারণ সে কথা বলা তার পক্ষে কণ্টককর। স্মৃতির পুনরুদ্ধার ছাড়া আর কিছুই নয়। তাছাড়া আমার মনে হয় লোককে সে সব গল্প বিশ্বাস করানোও শক্ত। বললাম, জ্যোতিষী মহাশয়ের এই সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। কি বলেন?
তারানাথ বলল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অভিজ্ঞতা। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার। এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। তা শোনো তবে। আমি বাধা দিয়ে বললাম, কোন ট্র্যাজিক গল্প বলবেন না? প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো। ও ঢের শুনেছি। তারানাথ হেসে বলল, তাই ঢের শোনোনি। শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেত তুমি। দুই একজন যা নিতান্ত বন্ধু ছাড়া এ কথা কারো কাছে বলিনি। ঠিক এই সময় বাড়ির ভেতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি দুপেয়ালা গরম চা ও দুখানি পরোটা ও আলু ভাজা আনলো। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলল, কাকাবাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়ে রেখেছিলাম ধর্মতলার দোকান থেকে তার উল বোনার জন্য একটা ছবির ও প্যাটার্নের নকশা কিনে দেব। বললাম, আজ ফুটবলের ভিড় ছিল, কাল এনে দেব। চারি দাঁড়িয়েছিল। তারানাথ বলল, যা, তুই চলে যা, গিয়ে দুটো পান নিয়ে আয় তো দেখি। মেয়ে চলে গেল। আমার দিকে চেয়ে বলল, তাই এ ছেলে পেলের সামনে সেসব গল্প। চাটা খেয়ে নাও, বড়টা খানা। না না না, ফেলতে পারবে না ইয়াং ম্যান। তোমরা এখন খাওয়ার বেলা অমনই বৃষ্টির জলেই হাত ধুয়ে ফেলো। চা পানের পরে তারানাথ বলতে আরম্ভ করলো, তাই বুঝলে, বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গপ্প করেছিলুম, তার ওখান থেকে তো চলে এলাম। সেই কাণ্ডের পরেই কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অদ্ভুত শ্রদ্ধা রয়ে গেল। নিজের চোখে যা দেখলাম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল বটে। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। সেই সময় গুরু খুঁজতে লাগলুম। তা খুঁজলে কি হবে, ও পথের প্রতীকের দর্শন বাবা অত্যন্ত দুর্লভ। এই সময় বহু স্থানে ঘুরে বেরিয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধনী জ্বালানো সাধকের মধ্যে 99% ব্যবসাদার
ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু সামগ্রী মাত্র। তাই এ ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীন। আর দ্বিতীয়, সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকারও তো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক, ওসব কথা থাক। আমি থুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্স দালাল দেখলুম, দৈবী ওষুধের মাদুলি বিক্রেতাও দেখলুম, জাদু বেশে ভিক্ষুক দেখলুম, সত্যিকারের সাধু একটাও দেখলুম না। এ অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটা ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। তাই এই শীতকাল আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি। এমন সময় দীর্ঘ প্রসাধু দেখি একটা পুটুলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে শটাঙ্গে প্রণাম করলুম। তা সাধুটি বেশ মিষ্টিভাষী, আমায় বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি প্রতিবাদের সুরে বলতে গেলুম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। এ উত্তরে সাধুজি হেসে বললেন, কথাটি পাগলিও আমায় বলেছিল। ওহে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো। সংসার ধর্ম করগে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমন্ডির আসন, 5টি নরমণ্ডপেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জন সাধনা করেন, তাও আমি দেখলুম। মনে ভারী শ্রদ্ধা হলো, সংকল্প করলুম, এ মহাপুরুষের ছেড়ে কোথাও যাচ্ছি না আমি এবার। তাই কিছুদিন লেগে রইলুম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই 3 মাইল দূরের কুসুম্বনি বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলাম সাধুটি বড় একজন তান্ত্রিক। তাই অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার নাকি আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালে। তাই লোকেরা বললে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে, একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে কিন্তু। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলুম। গভীর রাত্রের আমার ঘুম ভেঙে গেছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমন্ডির আসনে বসে কথা বলছেন। তাই এ কৌতূহল হলো, এত রাতে এলো এই নির্জন নদীর তীরের জঙ্গলের মধ্যে। কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলুম। অল্প দূরে গিয়েই যা দেখলুম,
তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেল। সাধু বাবাজি এত রাতে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষকে আমি খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরম সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন, সে মেয়েটি এলোই বা কেমন করে একাই নির্জন জায়গায় এত রাত? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পেয়ে যাবে। মনে কেমন ভয় হলো। সে দিন চলে এলো। তারপরের দিন রাত্রে আমি ঘুমোলুম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সে মানুষটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে রইলাম। তা ফর্সা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লুম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম। যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের কোনো গ্রাউন্ড ডাউন। অজানা, যদিও ভারী চমৎকার মানিয়েছে বটে। সেদিন আরও একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এ কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে। কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না। নিশ্চিন্ত মনে উঠে যেতেই হলো। সেদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম। মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এই কদিনও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলুম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে ওই 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 মেয়ে মানুষটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। তা এইরকম চললো আরো 3-10-12। তারপরে সাধুর ডাক এলো। বরাকর না কোডারমার এক জমিদার বাড়ি কি শান্তি সস্তায়নী যজ্ঞ করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। 2 দিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোশামত করে নিয়ে গেলেন। মনে ভাবলুম এ আর কিছু নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকবার দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী
তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পশন। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে আসে কিনা। আসলে তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোমান্স, তা হারিয়ে তখন যে আমার যথেষ্টই ছিল, এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয় হলো, এ ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার জড়িয়ে পড়বো না তো। তখন আমি অপরিণত বুদ্ধি, নির্বোধ যুবক মাত্র। তখন যদি ঘুণাক্ষরেও জানতাম অজ্ঞাতসারে কি ব্যাপারে সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তার নয়, ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রির ঘোর আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানো সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। তা ঠিক আর তখন বুঝেছিলাম। যাক, ও কথা। রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনি বরাকর নদী দুই পারেই শিলাখণ্ড ছড়ানো, আর তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি সেখানে বসে আছি। আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে, এমন নিঃশব্দে, এমন এমন এমনভাবে যে আমি একেবারে কিছু টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলা বিস্তৃত পার, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি। মাঠের দিকে দেখেছি। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোরও তো কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে, সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না। আমি জানি আধ সেকেন্ড পরেই সেখানে জল জ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞান বোধ করি ধীরে ধীরে হারাতে লাগলো। আর এক সেকেন্ড তারপর কি ঘটলো আমি আর কিছুই জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো, তখন ভোর হয়েছে।
উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডের আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে ব্যথা, গলা ভার হয়ে উঠেছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়ি। আমার মনে হলো আমার জ্বর হতে পারে, শরীরটা বড্ড খারাপ। পরদিন সারাদিন কিছু না খেয়ে শুয়েই রইলাম। আর কেবলই কাল রাতের কথাটা ভাবি, মেয়েটি কে? কি করে অমন নিঃশব্দে ওখানে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিলুম। আমি অজ্ঞান হয়ে পড়া মাত্রই এরও তো কোনো, আমি অজ্ঞান হয়েই পড়লাম বা কেন? এরও তো কোনো যুক্তিসম্মত কারণ খুঁজে পাই না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন বন্ধ হয় না। বিকেলের দিকে সাধু বাবাজি জমিদারদের বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, একটা মোটা সুতির চাদর আরও নানা খাবার দাবার নিয়ে ফিরলেন। আর নিজের জন্য জমিদার বাড়ি থেকে একখানা ভালো পশমের চাদর পেয়েছেন। আমায় দেখে বললেন, কি হে তারানাথ, শুয়ে কেন? ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুটুলিটা নিলুম। তিনি আমার দিকে চেয়ে হঠাৎ বললেন, কি হয়েছে কি তোমার? অসুখ বিসুখ নাকি? আমি কিছু জবাব দিতে পারিনি সেই সময়। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কিরকম তারই সবিস্তার বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, আচ্ছা, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে তারানাথ? এত চুপচাপ কেন? অমন মনমোড়াও ভাব কেন? বাহারির জন্য মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এ পথে কি নামলেই নামা যায় রে বাবা। বড় কঠিন পথ এটা। সেই রাত্রে আমার খুব জ্বরও আসে। কতদিন ঠিক জানি না অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলেই দেখলুম সাধুজি বসে আছেন মাথার কাছে। বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ায় এবং সেবার ক্রমে সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা, কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপু? এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাবু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেই দিন রাত্রে? আমি তো পুরোপুরি অবাক। কি করে জানলেন ইনি? আমি বলেছি বলে তো মনে পড়ে না।
হঠাৎ আমার সন্দেহ হলো সেই অদ্ভুত মেয়েটার সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে। সেই সবটা বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছো আমি কি করে জানলাম, তাই তো? আরে বাবা, কতটুকুই বা তোমার বয়স, আর কতটুকুই বা তুমি বোঝো? তোমাদের দেখে না আমার ভারী দয়া হয়, বুঝলে। ভয়ে ভয়ে বললাম, আপনি জানলেন কি করে? সাধু হেসে বললেন, আরে পাগল, তুমি তো জ্বরের ঘোরে বলছিলে এইসব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছ এই ঢের। আর কখনো ওরম পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিগারের ঘোরে সব ফাঁস করে দিয়েছি। সেই দিন মনে মনে সংকল্প করলাম, 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব। শরীরটা একটু সুস্থ হলেই। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে তারপর দিন পাহাড়ি বিচ্যুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি। তার সেবা করি দিন রাত জেগে, 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললুম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। সাধু অবাক হয়ে বললেন, চলে যাবে? কোথায়? এখানে এখানে থেকেই বা আবার কি হবে? আমার তো কিচ্ছু হচ্ছে না, মিছে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো। 2টি পেটির ভাতের লোভে তো আমি এখানে বসে থাকতে পারি না। সাধুজি চুপ করে রইলেন। তখন কোনো কথা আর বললেন না। সন্ধ্যার কিছু আগেই আমায় ডেকে তিনি কাছে বসালেন। বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায় কোনোদিন, কিন্তু তুমি এরম দুঃখে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে তোমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতো সেবা করেছ। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি তারানাথ, তোমার সাহস বেশ আছে তো? আমি বললুম, আগে হ্যাঁ, তা আছে। এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললুম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বলেছি। সাধু অবাক হয়ে বললেন, আচ্ছা, তুমি সে পাগলিকে চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়েছ, এটা পুনর্জন্ম লাভ ছাড়া অন্য কিছু নয়। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী বলে সবাই। ওর নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শিয়াল, কুকুরকে, গোখরো সাপকে ভয় করে, তেমনি
ও সেই জাতের অসাধারণ ক্ষমতা ও নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত। সে না হয় একদিন তোমায় বলবো তারানাথ। কতদিন ওর সঙ্গে ছিলে তুমি বলো তো? তা প্রায় 2 মাস। সাধুজি বললেন, যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকারও করেছ সাধনা। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি এখন যুবক তারানাথ। তোমার মনের ভাব অগ্নি আমি জানি। তুমি কি জন্য রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলতো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপন পাপ আর প্রকাশ করতে পারছি না। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি তবে সেই অপরিচিত নিশা বিহারিণী রূপসীর টানে যে এ কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে প্রকাশ করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি যেদিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে দেখেছিলে তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই বুঝলেন, আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কিরে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও, আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। কুলার্ণব আর মহাডাম এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি তখন যুবক, বুঝলে তারানাথ। তোমারই মতো বয়স হবে। স্বভাবত আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামরের উপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরানোর বহু চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি আর হয়? অদৃষ্ট লিপি, তা বলে তো কিছু একটা রয়েছে। এই তোমার যেমন। আমি বললাম, ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামর তন্ত্র নানা প্রকার অশরীরীর উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী তন্ত্র। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে পারো, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যা ভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এই সব যোগিনীদের কেউ ভালো, আবার কেউ মন্দ তারানাথ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতা কোনোটাই নেই। ভূত ডামরে এই সাধনার ব্যাপার বলে দেওয়া আছে। তুমি যেদিন যাকে দেখেছিলে তিনি এই রকম একজন জীব। তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব,
কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেব না বাবা। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল আরো কয়েক গুণ বৃদ্ধি পেল। আমি কি আর তখন নিজেকে সামলাতে পারি? আমি নাছোড়বান্দা হয়ে পড়লুম। মন্ত্র নেবই। সাধুজি বললেন, বেশ, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। আমি খানিকটা চুপ করে রইলুম। তিনি আবার বললেন, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র? কি বিপদেই না পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ তারানাথ, আমি তোমাকে মধু সুন্দরী দেবীর সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যা ভাবে, ভগ্নী ভাবে বা ভার্সা ভাবে পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কখনো ভার্সা ভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি, ভার্সা ভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়ের মতন দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড়ই শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন তারানাথ। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, দেখো বাবা, এ জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারবো না। এক জায়গায় দুজন সাধকের সাধনা কখনো হয় না। বেশ ভালো, আমিও তা চাই না। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভুক্ত করে, যাতে তাকে দেখি। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতন হিপনোটিজম জানে এবং খানিকটা এর ধাঁচও আমি পেয়েছিলাম। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন? আপনি যে স্বচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হয়, বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসি তখনই জ্বর এসেছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো? হয়তো কোনো চোখের ধাঁধা। জ্বর সেরে উঠে এই সন্দেহ আমার হয়েছিল বই কি। সত্যি বলছি, যাগ্গে সে কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। তাও ওখান থেকে 5-6 মাইল দূরে হবে। একটা গ্রাম ছিল কিছু দূরে, সেখানেই থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এই রকম 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিছুই দেখিনি। মন্ত্রের উপর বিশ্বাস ক্রমেই যেন ক্ষীণ হতে শুরু করেছে। তবুও মনকে বোঝালাম 6 মাস পরে
পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি। তার আগে কিছু হবে না, 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করলাম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলুম, কই মাছ পোড়ালুম, আঙুর কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্যও দিলুম। ডুমুরের সহিত এবং বালির ওপরে হোম করে মধু সুন্দরী দেবীর মন্ত্রও জপ করলুম। ওম টং ঢং ঝং খং মধু সৌন্দর্য নমঃ। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। আর মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম, তারপর কিছু দেখতে পেলেন টেলেন নাকি? পরিবেদনা, ঘি, চন্দন, মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান, জপ, হোম কিছুই ফল পড়ল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। ব্যাটা সাধু ভীষণভাবে আমায় ঠকিয়েছে। কোনো ব্যাটার কোনো ক্ষমতা নেই, যেমন মাতু পাগলি তেমনি এ সাধু। তন্ত্র সব বাজে, খানিকটা হিপনোটিজম। তার বলে মূর্খ 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 ওই গ্রাম লোককে ঠকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এইসব ভাবি বটে, জবটা কখনোই ছাড়তে পারিনি, বুঝলে? অভ্যেস মতো করেই যাই। ওটা যেন একটা বদ অভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল আমার। এভাবে আরো মাস 4 কাটলো। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন হয়েছে, আধ ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে ক্রমাগত জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যে বলিনি কিন্তু। যা যা হলো একটার পর আর একটা, বলছি তোমাকে, শোনো মন দিয়ে। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাঁ পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বন ফুলিনা আছে। তারপর আমার মনে হলো, আমার পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলুম, তার গুঁড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পিছন দিকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল।
সমস্ত শরীর ভয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে। মনে হলো আবার আবার জ্ঞান হারাবো। ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলুম একটা মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রের ভয়ঙ্কর অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, কোনো মতেই আর আমি জ্ঞান হারাবো না। মেয়েটা দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, নিজের চোখে এমনই এক মূর্তি দেখলেন আপনি? আপনার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পাওয়া যায়। তারানাথ সঙ্গে সঙ্গে উগ্র প্রতিবাদের সুরে বলল, নিজের চোখে সুস্থ শরীরে বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে তো আর মিথ্যে বলে উড়িয়ে দিতে পারি নে। তা কি রকম দেখলেন? কেমন চেহারাই বা ছিল? ভারী রূপসী যদি বলি কিছুই কম বলা হবে না। মধুসুন্দরী দেবীর ধ্যানেই বলা আছে তিনি অতি সুন্দর। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধককে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কি কোনো কথা টথা বলেছিলেন নাকি? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে, তো কথা বলছি। পাগল তুমি। সে তেজ সহ্য করা আমার কর্ম। সাধারণ মানবীর মতো তার কোনো জায়গায় নয়। ওই যে বলেছে না, ওই চোখের কি ভাব তা তুমি জানবে না। ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে। আমি সঙ্গে সঙ্গে অধীর হয়ে বললুম, বর্ণনা রাখুন তো মশাই। কি কথা হলো সেটা বলবেন তো? কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার আমি মনে করি না। মোটের উপর সেই থেকে মধুসুন্দরী দেবীর প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলুম প্রিয়া রূপে। বলাই বাহুল্য সাধুর কথা কে শোনে? তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে সেখানে জল ছিল, সেখানে বালির উপরে অভ্রকণা জ্যোৎস্না রাত্রে চকচক করে। বরাকর নদীর দুপারের শালবনের পাতা জড়িয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল, রাত্রে শুক্ল পক্ষে জ্যোৎস্নার বড় মনোরম সভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকারের বাঁচা বেঁচেছিলাম ওই 3 মাস, বুঝলে? এসব কথাও বলা এখন আমার পক্ষে অত্যন্ত বেদনাদায়ক। কতটা বেদনাদায়ক
তুমি তা জানো না, আমার জীবনের যে সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলুম ওই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করার। সে এক স্বর্গীয় দান। সে যাই হোক, তুমি বুঝবে না, বুঝলে? তোমায় আর কি বোঝাবো, তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যেবাদী না হয় পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণে। তুমি কেন? আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না। আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণজ্ঞান করে। কিন্তু সেই সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর, মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন পাগল করে দিতে লাগলো। কিছু ভালো লাগে না, কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন কখন দেবী মধু সুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ, নক্ষত্র, দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য। মায় স্থির হয়, অচল হয়ে থেমে থাকে বরাকর নদীর তীর। একদিন মহাবিপদ ঘটল। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠম তার দেহের গঠন। নিকটের বস্তিতে হয়তো তার বাড়ি। অনেক দিন থেকে তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে, আমায় তাদের বাঁকা বাংলায় বললে ছেলে হয়ে নাকি তার বারবার মরে যায়। আর মাদুলি আছে আমার কাছে, এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল। এমন করুণ স্বরে বললে আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিল। তারপর সে চলে গেল। মধু সুন্দরী দেবীকে সেদিন দেখলাম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি, কুটির দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব। সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না হে। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষ যেন করালিনী প্রচণ্ড কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল। এও যেন ঠিক তাই রকমই রূপ ধারণ করেছে দেবী। সেদিন বুঝলাম আমি যার সঙ্গে মেলামেশা করি সে একজন মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিশাচ হয় না, মানবী থেকে যায়। ভীষণ কস্তুরীর সুবাস কোথায় মিলিয়ে গেল। তারপর এলেন মধু সুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, পিশাচিও বটে। এদের কোনো ধর্ম নেই, সব পারে এরা সব। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে
সেই হাতে কিনা বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমিষে নিমেষে ধ্বংস করে দিতে পারে যে কাউকে। আমার আমার কেমন একটা ভয় হলো প্রথমবার দেবীকে দেখে। ভয় কিসে? বললুম, ভয় কই? তা তুমি রাগ করেছ কেন? অট্টহাস্যে নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচি বলল, সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি না যদি চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। হাত জড়ো করে বললুম, দেবী দেবী, আমি তোমায় ভালোবাসি। ও মূর্তি, ও মূর্তি, আমায় দেখিও না দেবী। আমায় মারো, তাতে ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধীন স্ত্রীলোকের প্রাণ কেন দেবী, কেন? দয়া করো দেবী। বহু চেষ্টায় প্রসন্ন করলুম। তখন আবার যে দেবী সে দেবী বললেন আমায়, সেই সাঁওতালের মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এখনই দেখা দেবে। বলতে বলতে সেই সাঁওতালিদের মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে, বরং আরো নিটোল গরম শরীরের, মুখের ভাব আরো সুন্দর। বললুম, আমি চাই না, আমি চাই না। তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রি থেকে বুঝলাম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যই। হয়তো একদিন মরব এর হাতেই। সাপুরে সাপ খেলায় মন্ত্রে, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচির মূর্তি ভুলে গেলুম। দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার ওপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যা, তোমায় নিয়ে বহু দূর চলে যাব। কোথায় কোথায় দেবী? সে বলবো না এখন। কিন্তু কত দূরে, কোন দিকে সেটা? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা? সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধু সুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্যলাস্যময়ী যৌবন চঞ্চলা অপরূপা রূপসী এক তরুণী নারী, দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লুম, মাথার ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ দেবী? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ আছে কি? তাও বলবো না।
তুমি অভয় দিলে বিপদ আমার কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা কেটে গেল শিগগির, খুব বেশি দেরি হলো না। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে কি একজন পাগল বোধহয় বাঙালি হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধেবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে। আমায় এই অবস্থায় গায়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করলে। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উঠেছে। এই অবস্থায় নাকি আমায় ধরে, বাড়ি ধরে আনবার জন্য টানাটানি। আমি কিছুতেই আসবো না, আর ওরাও আমায় ছাড়বে না। আমার তখন সত্যি জ্ঞান নেই, সত্যি আমি ক্ষিপ্ত এবং উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। তা কি রকম ঠাকুরমশাই? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটা গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধু সুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি এই নদীর তীরে তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, আমাকে নাকি যেতেই হবে। এই আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন এই জন্যই। আসলে দেবী ত্রিকালজ্ঞ। তাকে জিজ্ঞাসা করিনি কি করে তিনি এ কথা জানলেন। তাই বাড়ি আসার পরে সবাই বললে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে নাকি আমায়। দিন কতক উন্মাদের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী, বুঝলে। আমি জিজ্ঞাসা করলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করার চেষ্টা করেননি? বাবরে, এ কি ছেলে খেলা পেয়েছ তোমরা? মারা যাব শেষে, অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন আর কোনোদিন? সে চেষ্টাও কখনো করিনি আমি। সে কত কাল হয়ে গেল, সে কি আজকের কথা? আচ্ছা, এখন তাকে আর দেখতে ইচ্ছে করে না বুঝি? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়ে খাড়া হয়ে উঠে বসল এবং বলল, ইচ্ছে হয় না কে বলেছে? বললুম তো, ওই 3 মাসেই বেঁচেছিলাম। দেবী এসেছিলেন মানুষই হয়ে। এদিকে শক্তিরূপিণী যোগিনী তেজের কাছে ঘেঁষা যায় না, অথচ
কি মানবীয় হয়ে যেতেন। যখন ধরা দিতেন আমায়, প্রিয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনি কত রাত ধরে। এক এক সময় ভ্রমত তিনি সত্যি মানুষই হবেন। বিদায় নিয়ে যাবার সেই রাতটিতে নদী তীরের এই 3 মাসের জীবন নাকি তিনিও ভুলবেন না। আমাদের পক্ষেও এ কথা ভোলার নয়। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা জীব কোথায় আছে? প্রেমের কঙ্কাল আমরাও। কতদিন পরে একজন মানুষ আমাদের সত্যিকারের চাওয়া চায়। তার জন্য আমাদের মন সর্বদা তৃষ্ণার্ত হয়ে থাকে, কিন্তু তাই বলে নিজেকে সহজ লভ্য করতে পারিনি। অগ্রাহ্য করে যে না চায় তার কাছে যাইনে, সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরে, কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারে না। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজনই বা বিশ্বাস করে। সুখী ভেবো না আমাকে। বললাম, এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ওই ভয়ঙ্কর বলছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্যে যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকেই মন দিতে পারিনি। মধ্যে তো দিন কতক উন্মাদ হয়ে গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করি। যা হয় এরকম সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না। পড়তেও কখনো হয়নি, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবন? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভিতরে যাবার জন্য উঠল। আমিও বাইরে এলাম। ধর্মতলার মোড়ে যাচ্ছি। এত অদ্ভুত অসম্ভব জগৎ থেকে 20 শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলছিল, ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে গল্পের সভ্যতা সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগে না। কিন্তু ট্রামে উঠেই মনে হয়, কি মনে হয় তা নয়, আর নাই বললাম।